bokha methebui bokha riwui samung khlaimungni bisingtui lokorokni poito mannani nangnai katal medical officer ni sabok manai rokno nahari okok saka hasni montrokra professor dr manik saha montrokra saka central hapangni sabok khlaini rokbai baksa hasni sabok khlaini rokni bisingo die pherlaimo khaiklaina bagai chaitogui tongo haste hapang hanai kok narakha montrokra professor dr manik saha তারপর শ্রী বিপ্লব দেব এদিকে তারপর ম্যাডাম, এদিকে একটু, ম্যাডাম। সুপ্রতিম সাহা এর পরবর্তীতে ডক্টর আপনাদেরকে যে ধৈর্যের সাথে যাতে আস্থা মানুষের নিতে পারেন, তাদের সহমর্মিতা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ভরসা। এক এক সময় অনেক ডাক্তারবাবুদের, ইভেন স্কুল টিচারদের যখন ট্রান্সফারের বিষয় দাঁড়ায়, দেখা যায় এই স্যারকে ছাড়া চলবে না, রাস্তায় বসে যায়। অর্থাৎ মানুষের আস্থা সে অর্জন করতে পেরেছে। এইরকম কাজ করুন আপনারা, যেখানে যান সবাই যেন ট্রান্সফারেবল জব, যে কোনো জায়গায় ট্রান্সফার হতেই পারে, কিন্তু মানুষের মন পাওয়াটা হচ্ছে। আর মানুষ কিন্তু সব দেখে, আপনি কোন টাইমে যাচ্ছেন, কোন টাইমে কতটুকু কাজ করছেন, এবং কাজের কোনো বিকল্প নেই। এতটুকু আমি গ্যারান্টির সাথে আমি সেটা বলতে পারি, এটা গ্যারান্টি আমি দিতে পারি যে কাজের কোনো বিকল্প নেই। এবং আপনার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা জিনিস মানুষ হচ্ছে আসল, আর মানুষ সব দেখে এগুলো। কাজেই এই যে ডাক্তারির সাথে সাথে এটা মানবিক হওয়া উচিত এবং সহানুভূতিশীল, এই যে ক্যারেক্টারগুলো ভেরি ইম্পর্টেন্ট, এবং সম্মানজনক একটা আচরণ মানুষের প্রতি। রোগীরা তো এমনিতেই মুমূর্ষু রোগী বলি আমরা, অবস্থা তো এমনি ভালো থাকে না, এবং তার সাথে যে পেশেন্ট পার্টি আছে তাদের অবস্থাটা বোঝুন। তো সেই জায়গায় ওনারা কিন্তু যা ইমিডিয়েট একটা রেজাল্ট, তো অনেক সময় কাউন্সিলিংয়েও মাঝে মাঝে করতে হয়। সেই জায়গায় যদি যে তার যে সমস্যা সেটা যদি সমাধানে আন্তরিক হন, তাহলে অনেকটা সুবিধা হয়। আপনাদের যেমন সুবিধা হবে, স্বাস্থ্য ডিপার্টমেন্টেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। এবং আমার মনে হয় যে আপনারা কিন্তু এখন চিকিৎসক তো বটেই, কিন্তু চিকিৎসকের সাথে সাথে আপনারা কিন্তু এখন সরকারি কর্মচারী, এবং সরকারি কর্মচারী যখনই হবেন আপনারা কিন্তু জনসেবক কিন্তু এখন। অর্থাৎ সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপনাদের কাজ করতে হবে। আমি জ্ঞান দিচ্ছি না, আমি অভিজ্ঞতার কথা বলছি আপনাদের। হয়তো অনেকে মনে করবেন যে যে নেতা হওয়ার সুবাদে বা মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে খুব জ্ঞান দেন আজকাল। তা আমি ওই দিকে খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি। আর মাঝে মাঝে এই যে অ্যাডভাইসগুলো, সেগুলো রিপিটেশনে কিন্তু অনেক সময় মানুষ আবার তার স্মরণ শক্তিটাও ফিরে পায়। তো মাঝে মাঝে বারবার বলার পরে যদি কিছুটাও যদি অন্তত 30%ও যদি মস্তিষ্কে থাকে, তাহলে আমার মনে হয় আমরা যে কাজে ব্রত হয়েছি সেটা অনেকাংশে আমাদের যে টার্গেট সেটা ফুলফিল হবে। আমরা ত্রিপুরা সরকার, আপনারা দেখেছেন, একদিকে আমরা যারা যুবক যুবতীরা আছেন তাদের চাকরি নাই, জল নাই, রাস্তা নাই। কিছু লোক আছে এইসব সারাক্ষণ ধরে মুখস্থ করা বলি, গত 40 বছর ধরে আমি শুনে আসছি, এবং এই কথাই বলেন, কিন্তু ওনারা একবারও দেখেন না এখানে ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে প্রতিনিয়ত আমরা কর্মসংস্থানেরও চেষ্টা করছি। সরকারি যারা চাকরিতে আছেন তাদের ডিএর আপনারা ভাবুন, 3% থেকে আমি 10-এ সেটাকে কোন জায়গায় নিয়ে গেছি আজকে। মানে এত সোজা না, 1% মানে 100 কোটি টাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে করে গ্যাপটা অনেকটা পূরণ করেছি, আমি বলছি না। এবং সেটা কিন্তু আগে আমরা যদি দেখি, তাদের পুরনো ইতিহাস যদি ঘাটেন, কী অবস্থাটা ছিল। আমার মনে আছে 39 মাসে আমাকে একজন বলছিলেন, আপনি তো 39 মাসে আপনি 39% আপনি দিয়ে দিয়েছেন, মানে একজন বলছিল। তো সেই জায়গায় এখন যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা আস্তে আস্তে করে আমরা ফিল আপ করবো। আমাদের ত্রিপুরা রাজ্যের যে বাজেট অন্যান্য রাজ্যের তুলনায় আপনারা সবাই জানেন, তারপরেও আমরা 27,000 কোটি টাকা, আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সেখান থেকে টেনে আজকে আমরা 34,000 কোটি টাকা লাস্ট আমরা বাজেটে সেটাকে বাড়িয়েছি। ইনফ্রাস্ট্রাকচারে আমরা বেশি বাড়িয়েছি, প্রথমে অনেক কম ছিল। তো ইনফ্রাস্ট্রাকচারে আমরা প্রায় 8,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা করেছি।
তো একদিকে ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, আমাদের ট্যুরিজমের সেক্টরও আমরা কাজ করছি, সমস্ত জায়গায়, সমস্ত ডিপার্টমেন্টে। আবার আরেকদিকে কর্মসংস্থানেরও সুযোগ আমরা করছি। আমার আগে পূর্ববর্তী বক্তা বলেছেন, শুধু গভর্নমেন্ট করবে আর গভর্নমেন্টের উপর ভিত্তি করে হবে না। আমরা কিছুদিন আগে এখানে যে আমাদের ত্রিপুরার যে সামিট হয়েছিল এখানে, সেই সামিটের মধ্যে বাইরের থেকে যে পরিমাণে আমাদের ইনভেস্টররা এসেছিল, আমরা এক্সপেক্ট করেছিলাম 500-র মতো আসবে, সেখানে দেখা গেল প্রায় 1200-র মতো আমাদের এই সামিটে এসছে, বিজনেস সামিটে। এবং তারা প্রায়, আমরা এক্সপেক্ট করেছিলাম 1 লক্ষ কোটি টাকার মতো আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই জায়গায় প্রায় 1,30,000 কোটি টাকার মুভ হয়েছে। তো এর মধ্যে এর আগেও দিল্লিতেও একটা সামিট হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন সেখানেও প্রায় 15,000 কোটি টাকার আমাদের মুভ হয়েছে। এর মধ্যে 8,000 কোটি টাকার অলরেডি গ্রাউন্ডিং হয়েছে, তার মধ্যে কালকেও কিন্তু একটা গ্রাউন্ডিং হয়েছে, আপনারা আমার সাথে জানেন। তো তার মাধ্যমেও কিন্তু কর্মসংস্থান হচ্ছে, একটা এই ধরনের ইনস্টিটিউশন হচ্ছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্টলি প্রায় 5,000 লোকের মতো সেখানে কর্মসংস্থান হচ্ছে। এবং আমরা, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এমপ্লয়াবিলিটি একটা শব্দ, ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ডাক্তারি পাস করার পরে বইগুলো ঘরের কোণার মধ্যে ফেলে রাখি, এরপরে আর পড়ার কিন্তু দরকার পড়ে না। কিন্তু এমপ্লয়াবিলিটির এখন বর্তমানে বই তো বইয়ের জায়গায় আছে, তারপরেও এত ফার্স্ট নলেজ এখন নতুন নতুন আসছে, সেটার দক্ষতা যদি একবার না হয় তাহলে আলটিমেটলি, বিশেষ করে ডাক্তারদের যারা মানুষের সেবা করবে, নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা আছে, তার যদি নলেজ আমাদের না থাকে আপ টু ডেট, তাহলে আমরা মানুষের কাছে সেটা আমরা পিছিয়ে পড়বো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এমপ্লয়াবিলিটি, যে আমি নিজেকে আরও বেশি কত যোগ্য করে তুলতে পারি, দক্ষতা উন্নয়ন করতে পারি, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। আমাদের যতগুলো এখন অবধি দেখেছেন, আমাদের সরকার আসার পর আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিয়েছি। কোনো জায়গায় এখন অবধি কিন্তু চ্যালেঞ্জ হয়নি। আগে তো চাকরি দিলেই দেখা যেত যে চ্যালেঞ্জ হতো, আমরা সেই জায়গায় নেই। আপনারা এর মধ্যে শুনে খুশি হবেন যে এই ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি, এই আজকের যদি আমি বলি, আজকের দিনে মোট ডাই ইন হার্নেস সহ প্রায় 22,365 জনকে আমরা ডাইরেক্ট চাকরি আমরা দিয়েছি এর মধ্যে। তো এটা চারটিখানি কথা নয়। তো সেই আমরা একদিকে চাকরিও দিচ্ছি এবং বিভিন্ন কর্মসংস্থানও আমরা দিচ্ছি, শুধু চাকরি দেওয়া খালি চললেও হবে না। এবং কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংও প্রয়োজন, কারণ যারা সরকারি চাকরি পাচ্ছেন বিভিন্ন জায়গায় যাতে ওনাদেরকে হেল্প করতে পারে, জনসাধারণ যাতে সুবিধা হয়, তো দুটো পাশাপাশি চলছে। 2018-19 থেকে যদি আমরা এই 24শে আগস্ট 2026 পর্যন্ত এই কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়ে যদি দেখি, প্রায় 26,228 জনকে সেখানেও কিন্তু চাকরি দেওয়া হয়েছে। তো এই যে কর্মসংস্থানের যে পরিবেশ এখন বিভিন্ন জায়গায় আমরা কিন্তু নতুন খালি এক জায়গায় না, সব ক্ষেত্রে কিন্তু আমরা করতে পেরেছি। আরও অনেক পদ রয়েছে, সেগুলোকে ফিল আপের জন্য অলরেডি আমি বলেছি, আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে এবং উনিও আমার সাথে একমত হয়েছেন যাতে তাড়াতাড়ি আমরা সেটা করতে পারি। সেই চেষ্টা নিশ্চয়ই আমরা করব, কারণ দিস ইজ আওয়ার কমিটমেন্ট। যতদূর সম্ভব আমাদের অ্যাট বেস্ট যেটা আমাদের কমিটমেন্ট আছে, একের পর এক আমরা সেগুলো কিন্তু পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি। এবং ট্যাট থেকে আরম্ভ করে জেআরবিটি, টিপিএসসি, এই যে আমাদের এজেন্সিগুলো আছে, তাদের মাধ্যমে কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে। এবং যাতে কোনো অবস্থায় যারা যোগ্য ব্যক্তি তারা যাতে কোনো অবস্থায় বঞ্চিত না হন, তার জন্যই আমরা এই ট্রান্সপারেন্সি, যাতে মেধা ও যোগ্যতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থা আমরা রেখেছি। আজকের যে যদি আমরা দেখি A42 যারা চিকিৎসকরা এখানে আজকে অফার পেয়েছেন, সেটা কিন্তু স্বচ্ছ ও মেধাভিত্তিকভাবে ওনারা যে চাকরিটা পেয়েছেন, এই যে নিয়োগ ব্যবস্থা সেটারই Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn,
grow and build your future. A place that truly helps your dreams become a reality.